ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখতে থাকো। ওকে, চলো। কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? আচ্ছা, 11 দ্বারা বিভাজ্য রুল আশা করি তোমাদের জানা আছে। বিজোড় স্থানীয় সংখ্যাগুলো যোগ করব আর জোড় স্থানীয় সংখ্যাগুলো যোগ করব। এদের ডিফারেন্স হয় জোড় হইতে হবে, জোড় বলি কেন, হয় 0 হইতে হবে অথবা 11 দ্বারা বিভাজ্য হবে। এটা আর বলো দেখি, জোড় স্থানীয় বিজোড় স্থানীয় গুলো যদি যোগ করি, বিজোড় মানে বুঝো প্রথম, তৃতীয়, আর একটা হচ্ছে কি পঞ্চম আর লাস্ট। 4 8 2 6, 7 13 আর 8 21। আর জোড় স্থানীয় 8 3 11 আর 12। হ্যাঁ, বাদ দিলে 9। এটা 11 দ্বারা বিভাজ্য হয় না, হবে না এটা। আর এখানে 8 2 10, 7 17 আর 8 25। আর জোড় স্থানীয় গুলা 4 3 7 আর একে 8। 25 থেকে 8 বাদ দিলে 18, এটাও হবে না। তাহলে এটা চেক করো তো, 8 3 11, 7 18 আর 8 কত 26। আর জোড় স্থানীয় 4 2 6 একে 7 19। এটাও 11 দ্বারা বিভাজ্য না। লাস্টেরটা চেক করো তো, 4 3 7, 7 7 14 আর 8 22। প্রথম তিনটা যদি না হয়, লাস্টেরটা না চেক করলে হইতো। আচ্ছা, এখন বোঝার সুবিধার্থে আমি দেখাই দিচ্ছি। 8 2 10 আর একে 11 11 হয়। 11 দিয়ে এটাকে ভাগ যায় না, 11 দিয়ে 9 কে যায় না, 18 যায় না, এটা 11 কে 11 দিয়ে ভাগ যায়, তার মানে এটা आंसर। ওকে, তাহলে বিজোড় স্থানীয় আর জোড় স্থানীয় সংখ্যাগুলা মানে অঙ্কগুলা যোগ করবে, তারপরে এদের ডিফারেন্সটা হয় 0 হইতে হবে, নয় 11 ধরে বিভাজ্য হইতে হবে। তার মানে आंसर অপশন ডি। 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12 18 27 দ্বারা ভাগ করলে যথাক্রমে, ক্রমান্বয়ে মানে যথাক্রমে এত এত ভাগশেষ থাকবে। তাহলে সংখ্যাগুলোর পরে দ্বারা বা দিয়ে আছে 12 18 27। তাহলে এটার কতবার দিই? দুইবার যদি দিই, দ্বারা বা দিয়ে মানে সংখ্যাগুলোর পরে ফার্স্ট ক্লাস লসাগু করে নিবে। আসো তাড়াতাড়ি করে নি। 9 27 কে ভাগ যায় না, আরো 3 বার দিলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তারপর 3 9 27। 3 বার যদি দাও 2 2, 3 ওকে 3, 3 তিরিকে 9। তাহলে 1 না লিখলে হয়, এখানে গুণ করো। হ্যাঁ, 3 দুগুণে 6, 3 দুগুণে কত হবে 6, 3 দুগুণে 6 318, 18 দুগুণে 36, তাই না? 3 দুগুণে 6 318, 18 দুগুণে 36, 3 36 কত হয় 108। তারপর নেক্সট কি, দ্বারা বা দিয়ে মানে লসাগু। নেক্সট কাজ একটু প্রসেস আছে। তারপর নেক্সট কাজ, লসাগু দিয়ে 4 অঙ্কের 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম যাই বলুক সংখ্যাটাকে ভাগ করবে। ভাগ করো তো, তাড়াতাড়ি ভাগ করো। 9 বার দিলে কত হয় 972। তাহলে বিয়োগ করো 7 2, 2 বার দাও 216, তাহলে 3 7 থেকে 1 গেলে 6 63। যত ভাগশেষ থাকবে এটা সংখ্যাটা থেকে মাইনাস করে দিতে হয়, তাই না? ওকে, তাহলে ভাগশেষটা কি করে দিব? মাইনাস করবো। সরাইলে কত হয়? ভাগশেষ 63 মানে 63 এক্সট্রা হইলে মাইনাস করো। 9 থেকে 6 গেলে কত হবে 3 আর 99 99। এটাই অ্যান্সার হইতো, কিন্তু এখানে একটা ভাগশেষের গল্প আছে। আলাদা আলাদা যদি ভাগশেষ বলে না, তখন ডিফারেন্সটা দেখবে। দেখো, 12 দিয়ে ভাগ করলে যথাক্রমে মানে কি 10 ভাগশেষ থাকবে, 18 দিয়ে ভাগ করলে 16, 27 দিয়ে ভাগ করলে 25 ভাগশেষ থাকে। এদের ডিফারেন্সটা কত? 2। এদের ডিফারেন্সটা কত? 2। এদের ডিফারেন্স কত? 2। হ্যাঁ, তাহলে আলাদা আলাদা ভাগশেষ থাকলে, যদি বলতো সেম ভাগশেষ যোগ করে দিতাম, আলাদা আলাদা ভাগশেষ যদি থাকে তখন দেখবে এদের ডিফারেন্সটা সেম হয়, আর এই নর্মালি ডিফারেন্সটা বিয়োগ করে দিতে হয়। হ্যাঁ, তাহলে অ্যান্সার কত আসবে? 9934। তাহলে দ্বারা বা দিয়ে মানে লসাগু, পরে বৃহত্তম ক্ষুদ্রতম যাইগুলো সংখ্যাটাকে ভাগ করলাম। এক্সট্রা যেটা হবে এটা সরিয়ে দিবে। পরে ভাগশেষের গল্প একদম সবার শেষে। আলাদা আলাদা ভাগশেষ থাকলে ডিফারেন্সটা বিয়োগ হয়। দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলে 3 গুণ সংখ্যা দুটির অনুপাত করতে। তাহলে এটা অপশন টেস্ট করি। দুইটা সংখ্যার যোগফল যোগ করো তো, এই দুইটা যোগ করলে 3 আর বিয়োগ করলে কত হয় 1। হ্যাঁ, দেখো, এটা যোগফল আর এটা বিয়োগফল। দেখো, যোগফলটা বিয়োগফলে 3 গুণ, তার মানে এটাই অ্যান্সার। এই অনেকে বলবে স্যার এটাও তো হবে, এটা হবে না। কেন হবে না বলে দেখি, এই দুইটা যোগ করলে 3 হয়, কিন্তু 1 থেকে 2 বিয়োগ করলে তো -1 হয়ে যায়, একই না? তো এটা হবে না। তাহলে দুটি সংখ্যার যোগফল বিয়োগফলে 3 গুণ, তার মানে এটা অপশন এই রাইট। প্রথমটা চেক করলাম মিলে যাচ্ছে, তার মানে এটাই অ্যান্সার, রাইট। চলো, এওবি যথাক্রমে 30,000 টাকা 50,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে 6 মাস পরে আরো 40,000 টাকা দেয়, কিন্তু বি 10,000 টাকা তুলে নেয়। বছরের শেষে 6,175 টাকা লাভ হলে এ পাবে কত টাকা? তাহলে এ আর বি, হ্যাঁ, এ কত টাকা দেয়? 30,000। ফাঁকা দরকার ভাই। হ্যাঁ, একটু ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, আসো, এ 30,000 আর বি 50,000। হ্যাঁ, এ 30,000 টাকা কত মাস খাটায় বলো দেখি? 6 মাস খসায়, পরে আচ্ছা পরে এ আরো 40,000 দেয়। তাহলে মন দিয়ে শুনো। হ্যাঁ,
এটা রে ভাঙায় ভাঙাই করি, নাইলে আবার তোমাদের প্রবলেম হয়ে যাবে, দুইটা আলাদা হয়ে যাবে না। এই 30,000 টাকা কয় মাস খাটায়? 6 মাস, প্লাস পরে আরো দেয় 30,000, তো আগেই ছিল, আরো 40,000 দেয়। 30 আর 40 যোগ করলে 70,000, 70,000 টাকা খাটায় বাকি 6 মাস। বুঝে গেল? একবারে করে দিলাম, হ্যাঁ, বুঝবে না ভাই? 30,000 টাকা প্রথমে 6 মাস, পরে আরো 40,000 দেয়, 70,000 টাকা বাকি 6 মাস। 1 বছর ব্যবসা করে, 1 বছর মানে 12 মাস। আর বি 50,000 টাকা খাটায় কত মাস? 6 মাস। 6 মাস পরে সে 10,000 তুলে নেয়। 10,000 যদি তুলে নেয়, 50,000 থেকে 10,000 বাদ দাও, তাহলে বাকি থাকে কত? 40,000। 40,000 টাকাটা খাটবে বাকি 6 মাস। এক কাজ করো, এখানেও 4 শূন্য, এখানেও 4 শূন্য, এখানেও 4 শূন্য, সব ক্যান্সেল। অনেকে বলবে যোগ করালে তো কাটা যায় না, মনে করো এটা কমন নিয়ে কেটে দিলাম, হ্যাঁ। তাহলে আসো তো, এখানে 3 6 18, একবারে করে দিই। 3 6 18, আর এখানে 6 7 42, 18 আর 42 যোগ করো 60, আর এখানে 5 6 30, আর এখানে 4 6 24, ঠিক আছে না ভাই? 30 আর 24 যোগ করো 54, তার মানে কত হয়? 6 দিয়ে ক্যান্সেল করে, 6 2 60, 6 9 54, একটু ক্যালকুলেশন করতেই হবে ভাইয়া। এ পাবে 10 ভাগ লভ্যাংশ, বি 9 ভাগ। আমরা লভ্যাংশের রেশিও বার করলাম, মূলধন ইনটু সময়। তাহলে এ আর বি মিলে টোটাল লভ্যাংশ কত ভাগ পাবে? 19 ভাগ। তাহলে এ আর বি টোটাল 19 ভাগ লভ্যাংশ পাবে। 19 এর ভ্যালু কত ভাই? 19 এর ভ্যালু হচ্ছে 6175। একভাবে করে দিলাম, হ্যাঁ। 19 এর ভ্যালু যদি 6175 টাকা হয়, নিচে ইউনিট দিয়ে 19 এর ভ্যালু 6175 টাকা, তাহলে এ পাবে 10 ভাগ, 10 এর ভ্যালু কত? ইনটু 10। ক্যান্সেল করে একবারই কাটা যায়। 3 19 57, থাকবে 4 37, 19 দুগুণে 38, থাকবে 9 95, 5 19 95, দুইটা গুণ করলে কত হয়? 325, ওকে 325, আরেকটা শূন্য, তার মানে কত হয়? 3250 টাকা, রাইট? চলো, ক্লিয়ার? চলো, এক ব্যক্তি তার সমগ্র যাত্রাপথের 1/2 অংশ 20 কিমি পার ঘন্টা বেগে, আর 1/3 অংশ হচ্ছে 10 কিমি পার ঘন্টা বেগে, আর বাকি অংশ 40 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে। তাহলে টোটাল ডিস্টেন্সের প্রথমে কত ভাগ যায়? 1/2 ভাগ, পরে যায় কত ভাগ? 3 ভাগের 1 ভাগ, বাকিটা যায় পরে। তাহলে এক কাজ করো ভাই, দুইটা ফ্র্যাকশন থাকলে না, নিচের গুলা সমান করে দিই, হ্যাঁ ভাই বোন, হ্যাঁ, মন দিয়ে শুনো। 2 আছে, এটারে 3 দিয়ে গুণ করি, 3 আছে, এটারে 2 দিয়ে গুণ করি। তাহলে এটা 3 দিয়ে গুণ করলে উপরে কত গুণ হবে? 3 গুণ। তার মানে 3 ওকে কত হয়? 3, তার নিচে 3 দুগুণে 6, আর নিচে 2 গুণ হলে উপরে 2 গুণ। তাহলে 2 দিয়ে 1 কে গুণ করো, 2 ওকে 2, আর নিচে 3 দুগুণে 6। তার মানে এভাবেই যদি দিই, টোটাল ডিস্টেন্সটার মধ্যে যদি 6 ভাগ হয়, টোটাল ডিস্টেন্স 6 ভাগ না, প্রথমে যাবে কত ভাগ? সরি, প্রথমে যাবে 3 ভাগ, 3 ভাগ, পরে যাবে কত ভাগ? 2 ভাগ, পরে যাবে 2 ভাগ, আর লাস্টে বাকি থাকবে 1 ভাগ, ঠিক না? টোটাল 6 ভাগ, 6 ভাগের মধ্যে প্রথমে যাবে 3 ভাগ, পরে যাবে 2 ভাগ, পরে যাবে 1 ভাগ। তুমি এভাবে ধরতে পারো, প্রথমেরটা 3 কিমি, পরেরটা 2 কিমি, পরেরটা 1 কিমি। আরো যদি ক্যালকুলেশন ইজি বানাতে চাও না, খেয়াল করো, 6 ভাগের মধ্যে প্রথমে 2 ভাগ, পরে 3 ভাগ, পরে 2 ভাগ, 5 ভাগ, বাকি থেকে 1 ভাগ। এটার সহজ যদি আরো বানাইতে চাও, তাহলে এক কাজ করো, ইনি কত কত আছে, প্রথমে বেগ কত? 20, আর পরের বেগটা কত? 10, আর পরের বেগটা কত? 40। প্রথমে এখানে বেগ কত বলে দেখি? 20, আর মাঝখানে 2 ভাগ যায় 10 কিমি বেগে, আর লাস্টেরটা কত? 40। যদি ক্যালকুলেশন ইজি করতে চাও না, তাহলে এক কাজ করো, 10 20 40, এদের লসাগু 40 হয় না? তাহলে এক কাজ করো, প্রত্যেক ভাগ 40। আমরা ধরলাম 1 ভাগ, এদের লসাগু 40 হয়, তাহলে আমরা ধরলাম 1 ভাগ 40 করে, 3 40 120, এটাও 40 দিয়ে গুণ করে দাও 80, এটাও 40 গুণ করে নেই। ওকে, আমরা ধরলাম 1 ভাগ 40, না ধরলে ওই তো 3 2, তাহলে ফ্র্যাকশন আসতো, হ্যাঁ। তাহলে প্রথমে 120 কিমি, পরে 80 কিমি, আর পরেরটা 40 কিমি। 3 ভাগ না, 1 ভাগ 40 আমরা ধরে নিলাম, এদের লসাগু 40 হয়, তাই 40 ধরলাম। তাহলে বলে দেখি, 120 কিমি যেতে কতটুকু সময় লাগবে? 120 দূরত্ব বাই বেগ, ক্যান্সেল করো, কত হয়? 6 ঘন্টা। আর এখানে 80 কিমি যেতে কতটুকু সময় লাগবে? 80/10, তাহলে দূরত্ব বাই বেগ, তার মানে কত হয়? 8 ঘন্টা। ওকে, 3 2 1 দিয়েও করতে পারো। এখানে 40 কিমি যেতে কতটুকু সময় লাগবে? দূরত্ব বাই বেগ, এটা তো বেগ, দূরত্ব 40 আর বেগও 40, তার মানে ক্যান্সেল করো, তার মানে কত হবে? 1 ঘন্টা। বুঝছো ভাই? তাহলে 120 কিমি যেতে কতটুকু সময় লাগবে? 120/20, 6 ঘন্টা। 80 কিমি যেতে 80/10, 8 ঘন্টা। 40 কিমি যেতে 40/40, 1 ঘন্টা। তাহলে বলো দেখি, টোটাল গড় বেগ মানে মোট দূরত্ব বাই মোট সময়। বোঝার জন্য আঁকলাম টাকলাম, বড় মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি বড় মনে হবে না, দেখবে যদি এত লেখালেখি না করো। 120 আর 80 কত হয়? 200, 200 আর 40, 240। তার নিচে মোট সময়, মোট সময় কত? 6 আর 8 যোগ করে 14, 14 আর 1 যোগ করে 15, 15 দিয়ে ক্যান্সেল করো, 15 কে 15, থাকবে 9, 6 15 90, 16, ঠিক না?
ওকে স্যার এটা শর্ট বলে ভালো হতো না, অনেকের বড় যাদের মনে হচ্ছে দেখো শর্ট কি বলো দেখি ভাই, তখন একটু ক্যালকুলেশন মাইন্ডে করবে, দেখবে এমনি শর্ট হয়ে যাবে। হ্যাঁ, এনে মনে মনে করো, এটাতে 3 দিয়ে গুণ করো, সমান করো, তাহলে এটাও 3 গুণে প্রশ্নের মতোই করো। হ্যাঁ, তাহলে প্রথমেরটা কত হবে 3/6, আর 1/3 আছে, নিচেও 2 দিয়ে গুণ করলাম, এনে 2। তাহলে প্রথমে কত হবে, প্রথমে কত যাবে বলে দেখি, এত ছবি টবি দরকার নেই। প্রথমে 3 ভাগ না, প্রথমে 3 কে, আর পরে কত ভাগ, 2 ভাগ, পরে কত ভাগ, 1 ভাগ। 3 কে 40 দিয়ে গুণ করো, 3 40 100 একটু বড় করে নিবে, তাহলে ফ্র্যাকশন আসবে না। 2 ভাগ 40 দুগুণে কত হবে 80, আর পরে 1 ভাগ, 1 ভাগ মানে 40। একটু ভাঙায় ভাঙায় করতে হবে ভাই। এনে 120 কিমি যেতে কতটুকু সময় লাগবে, বেগ 20 না, 20 দিয়ে এটারে ভাগ করে 6 ঘন্টা, আর এখানে 10 দিয়ে ভাগ করে 80 কে, তা 8 ঘন্টা, আর এটারে ভাগ করলে 1 ঘন্টা। এবার টোটাল ডিস্টেন্স কত, 120 80 200, আর এখানে 240, আর এখানে 8 6 14, আর একে 15 ক্যান্সেল করলে 16 ঘন্টা। ওকে, লেখালেখি না করলেও হয়ে যাবে, 2-3 লাইনে হয়ে যাবে। ওকে, বোঝানোর জন্য একটু বড় মনে হয়। এ বি এর 50% কর্মক্ষম একদিনে সি এ ও বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের 1/2 অংশ কাজ করতে পারে। সি একা কাজটি করে 20 দিনে, এ বি সি একত্রে কত দিনে করবে। তোমরা যারা রেগুলার আমার চ্যানেল ফলো করো তোমরা জানো এই অঙ্ক আমি আগেও ব্যবহার করছি। চলো আজকে আবার করব, প্র্যাকটিস হয়ে যাবে। রাইট, আসো চলো। তাহলে এ বি এর 50% কর্মক্ষম, 50% মানে কত বলে দেখি, 1/2। তার মানে বি যদি 2টা বানায়, বি 2টা, তাহলে এ কয়টা বানাবে, এ অর্ধেক মানে 1টা বানাবে। বি 2টা বানাইলে এ কয়টা চেয়ার বানাবে, 1টা। আর সি হচ্ছে এ আর বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের 1/2 অংশ মানে অর্ধেক। এ আর বি এরা দুইজন মিলে কয়টা বানায় বলে দেখি, 3টা না। এ সি বলছে তার অর্ধেক, এ আর বি দুইজন মিলে বানায় 3টা, আর সি বানাবে তার অর্ধেক। ক্লিয়ার করি আরেকবার, বি যদি 2টা বানায়, এ তার অর্ধেক মানে 1টা বানাবে, আর সি কতটুক বানাবে, এ আর বি দুইজন মিলে কয়টা বানায়, 3টা না, সি তার অর্ধেক মানে 3/2টা বানাবে। তাহলে সি একদিনে যদি 3/2টা চেয়ার তৈরি করে, তাহলে 20 দিনে কয়টা তৈরি করবে, ইন্টু 20। তাহলে ক্যান্সেল করো, কত হবে, 3 × 10 = 30টি। ওকে, একদিনে যদি 1.5টা হয় তাহলে 20 দিনে কয়টা হবে, ঠিক আছে 30টা। এবার এই 30টা টিআর বলছে সি একা করলে 20 দিন লাগে, বলছে এ বি সি সবাই মিলে একসাথে যদি করে তাহলে কতটুকু সময় লাগবে। তাহলে বলে দিই একসাথে করতে কতটুকু সময় লাগবে। আচ্ছা, এ বি সি একসাথে যদি করে, এ বানায় কয়টা, 1টা, বি বানায় 2টা, আর সি করতে বানায় 3/2, 3/2 মানে 1.5, তার মানে 4.5টা। তারা সবাই একসাথে মিলে যদি কাজ করে তাহলে 4.5টা চেয়ার হয় একদিনে। তাহলে 30টা বানাতে কতদিন সময় লাগবে, 30/4.5। তাহলে দশমিক সরাও, উপরে 10, কত হবে ভাই, 15 দুগুণে 30, 3 15 45। আচ্ছা, ফ্র্যাকশন হবে না, উপরে 20 আর নিচে 3, তার মানে কত হয়, 6 সমস্ত 2/3 দিন। হ্যাঁ, বুঝতে পারলে। 4.5টা চেয়ার বানাতে যদি কত দিন লাগে, একদিন লাগে, তাহলে 30টে বানাতে 30/4.5। ওকে, আসো 7। একটি পাম্পে একটি শূন্য জলের ট্যাঙ্কে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে। আচ্ছা, একটি পাম্প আর কি, হ্যাঁ, একটি শূন্য জলের ট্যাঙ্কে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে, কিন্তু তলদেশে ছিদ্র থাকার জন্য ট্যাঙ্কটি 2 সমস্ত 1/3 ঘন্টা সময় লাগে। তাহলে এটা ফ্র্যাকশন আছে, তো এক কাজ করো, এটারে মিনিটে নিয়ে আসি। তাহলে পাম্প যদি পূর্ণ করো, শুধু পাম্পটা পূর্ণ করতে পারে 2 ঘন্টা মানে 120 মিনিট। আর এখানে 2 ভাগ সমস্ত 3 দুগুণে 6, একে 7/3। হ্যাঁ, 7/3 মানে মিনিটে নিয়ে আসে, এত ঘন্টা মানে 60 দিয়ে গুণ করো, 3 × 60, তার মানে কত, 140 মিনিট। ওকে, 140। তাহলে শুধু পাম্প কত মিনিটে করে, 120 মিনিটে, কিন্তু যদি ছিদ্র থাকে তাহলে একটু বেশি লাগবে, 140। হ্যাঁ, টোটাল পাম্পে টোটাল ট্যাঙ্কে কতটুকু জল ধরে, এদের লসগু 12 আর 14 লসগু কত হবে, 6 দুগুণে 12, 7 কত হবে বলে দেখি, 6 দুগুণে 12, 2 দিয়ে যদি করো 7, 14 আর 12 লসগু করো, আরেকটা শূন্য নিয়ে নি। হ্যাঁ, কত হবে ভাই, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 684 না, তার মানে 840। 120 মিনিটে এতটুকু পূর্ণ করে, তাহলে 1 মিনিটে 7, আর 140 মিনিটে 840, তাহলে 1 মিনিটে 6। এখানে 7 মিনিট পূর্ণ করে কে বলে দেখি, পাম্প। আর এখানে পাম্প প্লাস ছিদ্র। এবার অনেকের বাস্তব বেসিক ডিস্টেন্সে স্যার দুটো মিলে তো বেশি হওয়ার কথা, কম কেন হচ্ছে। অ্যাকচুয়ালি পাম্প তো 7 লিটারই পূর্ণ করায়, কিন্তু ছিদ্র 1 লিটার খালি করায়, এর জন্যই তো 6 হচ্ছে। 6 কেন পূর্ণ হয়, 7 1 লিটার বেরিয়ে যায়, তার মানে ছিদ্র 1 লিটার কি করে বলে দেখি, খেয়াল করো, ছিদ্রটি দিয়ে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চ খালি হবে। তাহলে ছিদ্র 1 লিটার খালি করে কত ঘন্টায়, 1 ঘন্টায়। এটা কি ঘন্টা না, সরি মিনিটে নিয়ে আসলাম অঙ্কটা। 1 লিটার খালি করে 1 মিনিটে, তাহলে 840 লিটার খালি করবে 840 মিনিটে। 840 মিনিট মানে কত ঘন্টা, 60 দিয়ে যদি ভাগ করো, 0 0 ক্যান্সেল, 6 দিয়ে ভাগ করো 14, তার মানে কত ঘন্টার সময় লাগবে, 14 ঘন্টা, তাই না। 1 লিটার 1 মিনিটে খালি করে, তাহলে 840 লিটার 840 মিনিটে, তার মানে সময় লাগবে 14 ঘন্টা। ক্লিয়ার ভাই, ওকে।
একটি মেল ট্রেন একটি প্যাসেঞ্জার ট্রেনের বেগের অনুপাত 9:5, খুব ভালো অঙ্ক। হ্যাঁ, এই টাইপের একটা অঙ্ক লাস্ট এর মধ্যে 1-2 বছরের মধ্যে আসছিল, কোন পরীক্ষায় ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। দেখো খুব ভালো অঙ্ক এবং খুব সিম্পল অঙ্ক। দুইটার বেগ, এটা মেল ট্রেন আর এটা হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন। হ্যাঁ, প্যাসেঞ্জার ট্রেনটি 5 ঘন্টায় যদি 75 যায় তাহলে এর বেগ কত হবে? প্যাসেঞ্জার ট্রেনের বেগ, বেগ মানে 1 ঘন্টায় কতটুকু যাবে, 5 দিয়ে 75 ভাগ করো, তাহলে তুমি বলবে আচ্ছা প্যাসেঞ্জার ট্রেনের বেগ কত? 15 কিমি পার ঘন্টা, তাই না? 5 ঘন্টায় 75, 1 ঘন্টায় 15। তাহলে প্যাসেঞ্জার ট্রেনের বেগ 5 ইউনিট, 5 এর ভ্যালু যদি 75 হয়, কত গুণ বস? 3 গুণ। তাহলে মেল ট্রেনের বেগ 9 ভাগ 9 এর ভ্যালু কত হবে? তুমি বলবে এটাও 3 গুণ, 3 9 27। তাহলে মেল ট্রেন যদি 1 ঘন্টায় 27 কিমি যায়, তাহলে বস 2 ঘন্টায় কতটুকু যাবে? 27 দুগুণে 54, ঠিক না? প্যাসেঞ্জার ট্রেনের বেগটা বার করে নিলাম, বেগ 5 ভাগ 5 এর ভ্যালু 75 হলে 9 এর ভ্যালু 27, তাহলে 1 ঘন্টায় যদি 27 যায়, তার মানে 2 ঘন্টায় কতটুকু যাবে? 2 দিয়ে গুণ করে দিলাম। ক্লিয়ার? চলো, দুটি ট্রেন যথাক্রমে, খুব ভালো অঙ্ক, খুব সিম্পল অঙ্ক, এটাও দেখো খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, বোঝার চেষ্টা করি। দুটি ট্রেন যথাক্রমে 72 কিমি পার ঘন্টা এবং 54 কিমি পার ঘন্টায় গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইন ধরে একই অভিমুখে গতিশীল, সেম ডিরেকশনে যাচ্ছে। হ্যাঁ, ট্রেন দুটি একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে 8 সেকেন্ডে অতিক্রম করে, আরেকটা 6 সেকেন্ডে। আচ্ছা, কয়টা ট্রেন? প্রথম, আরেকটা দ্বিতীয়। ওকে, তাহলে 72 কিমি পার ঘন্টা মানে এটারে যদি সেকেন্ডে নিয়ে আসো, 5/18 দিয়ে গুণ করো তো, 4/18 এবং 72, তার মানে এটার বেগ 20 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যদি 20 মিটার যায়, মন দিয়ে শুনো, এটা একটা টেলিগ্রাফ পোস্টকে কয় সেকেন্ড অতিক্রম করে? 8 সেকেন্ড। তাহলে 8 সেকেন্ডে কত মিটার যাবে? 8 দিয়ে একবারে গুণ করে দিলাম, 160 মিটার। এবার একটা কি, মন দিয়ে শুনো, তোমরা জানো একটা খুঁটি পোস্ট ব্যক্তিকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য যাওয়া। 8 সেকেন্ডে পোস্টকে অতিক্রম করে মানে 8 সেকেন্ডে যে 120 মিটার যায় না, এটাই হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য, প্রথম ট্রেনের। সেম গল্প আমরা চলে দ্বিতীয় ট্রেনের সাথেই করি। হ্যাঁ, এটার বেগ কিন্তু 20, হ্যাঁ একবারে করে দিলাম। দ্বিতীয় ট্রেনের বেগ কত? তুমি বলবে আচ্ছা 54 আছে, 54 মানে কত হয়? 15, রাইট? 18 দিয়ে ভাগ করো, 3 18 54, তার মানে 3 5 15 মিটার পার সেকেন্ড। আর এটা একটা পোস্টকে অতিক্রম করে 6 সেকেন্ডে, তাহলে 6 সেকেন্ডে কত মিটার যাবে? ইন্টু 6, 6 দিয়ে 15 কে গুণ করো, 6 15 90 মিটার। 6 সেকেন্ডে পোস্টকে অতিক্রম করে মানে 6 সেকেন্ডে যে ডিস্টেন্স যাবে, তুমি বলবে আচ্ছা এটাই তো নিজের দৈর্ঘ্য। ক্লিয়ার কি ভাই? পোস্টকে বা খুঁটিকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য যাওয়া। তাহলে প্রথম ট্রেনের বেগ 20, ডিস্টেন্স দৈর্ঘ্য হচ্ছে 160, দ্বিতীয় ট্রেনের বেগ 15 আর নিজের দৈর্ঘ্য হচ্ছে 90 মিটার। এবার বলছে ট্রেন দুটি পরস্পরকে যদি অতিক্রম করে তাহলে কতটুকু সময় লাগবে? আচ্ছা, পরস্পরকে যদি অতিক্রম করে তাহলে খুব ভাইটাল একটা জিনিস, সেম ডিরেকশন না বিপরীত ডিরেকশন? এখানে দেখো একই অভিমুখে যাচ্ছে, একই। সেম ডিরেকশনে গেলে তুমি বলবে বেগগুলা মাইনাস করতে হবে, তাহলে এখানে বেগ কত হবে? আগে তো আমরা পোস্টের ব্যাপারটা ভাবলাম, হ্যাঁ, এখন একটা ট্রেন আরেকটাকে অতিক্রম করবে সেম ডিরেকশনে, তাহলে বেগ কি হয়? সেম ডিরেকশনে গেলে বেগগুলা মাইনাস করি, 20 - 15, তার মানে 5 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ যদি 5 হয় আর দূরত্ব কতটুকু যেতে হবে? একটা ট্রেন আরেকটাকে অতিক্রম করবে মানে প্রথম ট্রেনের দৈর্ঘ্য প্লাস দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য যোগ করলে কত হয়? 250। এই জায়গায় একটা জিনিস কিন্তু তোমাদের সবসময় মনে রাখতে হবে, অনেকেই ভাবে সেম ডিরেকশনে গেলে দূরত্ব মাইনাস হবে। দেখো একটা জিনিস, দুইটা ট্রেন সেম ডিরেকশনে যাক বা বিপরীত ডিরেকশনে যাক, দূরত্ব সবসময় প্রথম ট্রেন প্লাস দ্বিতীয় ট্রেন। একই ডিরেকশনে তাও যোগ, বিপরীত ডিরেকশনে গেলে যোগ, সবসময় যোগ হবে, বেগ প্লাস মাইনাস হইতে পারে। ওকে, তাহলে বেগ 5 মিটার পার সেকেন্ড, তাহলে 250 মিটার যেতে কতটুকু সময় লাগবে? সময় মানেই দূরত্ব বাই বেগ, বেগ কত? 5, তাহলে ক্যান্সেল করো, কত হয়? 50 সেকেন্ড। তাহলে ট্রেন দুটি একটি অপরকে অতিক্রম করতে কত সময় লাগবে বলে দেখি, কত সেকেন্ড সময় লাগবে? 50 সেকেন্ড, রাইট? চলো, একটি সংখ্যা পরপর দুবার 10% ও 20% বেড়ে কত হলো? 160, সরি 660 পার্সেন্ট আছে তো 100 ধরে নেবো ভাই, যে কোনো ধরতে পারো স্টিক্স। 100 আছে, প্রথমে 10% বাড়বে, 100 এর 10% 110, পরে 20% বাড়বে, 20% মানে 110 এর 20%, 20% মানে 1/5 ফ্র্যাকশন ভ্যালু। হ্যাঁ, 20% মানে 20 না কিন্তু, সরি 22 হবে। হ্যাঁ, তাহলে 110 এর 20% মানে 22, হ্যাঁ 5 দিয়ে কাটলাম 22, তাহলে 22 যদি বাড়ে তার মানে কত হবে বলে দেখি? 110 আর 22 যোগ করলে 132 ইউনিট। ওকে, এই 132 ইউনিটের ভ্যালু কত বলছে বলো দেখি? 660। কত দিয়ে গুণ করলে আসে? 5 দিয়ে। তাহলে প্রথমের সংখ্যাটা কত ছিল? 100 ভাগ, তাহলে 100 এর ভ্যালু কত হবে? তুমি বলবে এটাও 5 গুণ, তাহলে 5 দিয়ে 100 এর গুণ করলে 500, ঠিক না? 132 এর ভ্যালু যদি 660 হয়, প্রাথমিক সংখ্যা হচ্ছে 100 ভাগ, 100 এর ভ্যালু কত? 500। চলো, ওকে, আসো।
দীপা ধার্য মূল্যের উপর 30% ছাড়ে একটি ক্যালকুলেটর কিনে সে কোনো ছাড় না পেলে 82.50 টাকা বেশি দিতে হতো। সে কত টাকায় ক্যালকুলেটর কিনেছিল? অ্যাকচুয়ালি কি, ক্যালকুলেটরের দাম যদি 100 ভাগ থাকে না, বা ইউনিটে নিয়ে আসি, হ্যাঁ, তাহলে আরো সুবিধা হবে বোধহয় না। 30% মানে কত? 3/10। মানে জিনিসটার দাম যদি লেখা থাকে 10 ভাগ না, তাকে দীপাকে কত ভাগ ডিসকাউন্ট দেওয়া হয়? দোকানদার কত ভাগ ডিসকাউন্ট দেয়? 3 ভাগ। তাহলে ডিসকাউন্ট মানে অ্যাকচুয়ালি বিক্রি করে কত ভাগ? 7 ভাগ। দাম 10 ভাগ, কিন্তু ওকে বিক্রি করে দিল 7 ভাগ। কত ভাগ ডিসকাউন্ট দিল দীপাকে? বলে দেখি। 3 ভাগ ডিসকাউন্ট দিল। যদি ডিসকাউন্ট না দিত দীপাকে, তাহলে দীপাকে কত টাকায় বিক্রি করলো? 7 ভাগ 7 ইউনিটে। যদি ডিসকাউন্ট না দিত, তাহলে দীপাকে কত দিয়ে কিনতে হতো? 10 ইউনিটে। 3 ইউনিট টাকা বেশি লাগতো। এখানে কি বলছে দেখো, সে কোনো ছাড় না পেলে এত টাকা বেশি দিতে হতো। এত টাকা বেশি দিতে হতো মানে এত টাকা কেন দিতে হয় না? অ্যাকচুয়ালি এত টাকা দীপা ডিসকাউন্ট পেয়েছে। ছাড় না পেলে এত টাকা বেশি দিতে হলো, তার মানে অ্যাকচুয়ালি সে এত টাকা ছাড় পেলো। হ্যাঁ কিনা? ভাষার মানে তো এটাই দাঁড়ায়। তাহলে দীপা 3 ভাগ ডিসকাউন্ট পেলো, আর প্রশ্নের ভাষা অনুযায়ী কত টাকা ডিসকাউন্ট পেলো বলে দেখি? 82.50 টাকা। এভাবে করে দিই, তার মানে তীরের ভ্যালু তো 82.50, নিচে ইউনিট দিয়ে দিতে হয়। 3 ভাগ মানে 82.50 টাকাকে বোঝাচ্ছে। তাহলে বলছে সে কত টাকায় কিনেছে? সে কত টাকায় কিনেছে? 7 ইউনিটে। তাহলে 7 এর ভ্যালু কত? কাটা যাবে ভাই, একবার কেটে দিও তো। 3 27 81 থাকবে 1, 3 5 15, আরেকটা শূন্য, তার মানে 27.50। 7 0 0, 5 7 35 5 থাকবে 3, 7 7 49, আর 3 52, 2 থাকবে 5, 7 2 14, আর 5 19। 5 ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক, তার মানে 192.5 টাকা। রাইট? 6400 টাকা 3 বছরের সরল সুদে 8320 টাকা হয়। হ্যাঁ, তোমার যদি প্রবলেম হয় আই ইকুয়াল টু পিটিআর দিয়ে করতে পারো, বা আর দিয়ে করতে পারো। পিটিআর দিয়ে করে দিয়ে, এখানে রেটটা বার করে নিয়ে, রেট বার করার সহজ সূত্র কি? 100 ইন্টু আই, নিচে পিটি। তাহলে 100 ইন্টু আই, আই মানে সুদ। সুদ কত বলে দেখি? কত টাকা বাড়লো? 6400 টাকা বেড়ে 8320, এটা থেকে এটা মাইনাস করে কত হয়? 1920 টাকা। এটা হচ্ছে সুদ। রেটটা আবার সূত্র দিয়ে করতে পারো 1 বছরে, নিচে পি, পি মানে 6400 ইন্টু টি, টি মানে 3 বছর। ওকে, 3 0 3 0 ক্যান্সেল, 64 দিয়ে এটারে যদি ভাগ করো 30, 3 দিয়ে 30 কে ক্যান্সেল করলে কত হয়? 10। সুদের আর কত পার্সেন্ট বলে দেখি? 10%। ওকে, এবার বলছে 7200 টাকার 5 বছরের সরল সুদ কত? তাহলে 1 বছরে যদি 10% দেয়, তাহলে এবার বলছে 5 বছরের সুদ। 5 বছরে কত হবে? 50%। কার 50% বলে দেখি? 7200 টাকা রাখবে। তাহলে 7200 এর 50% মানে অর্ধেক। তাহলে ক্যান্সেল করো, কত হয়? 3600। তার মানে এবার 3600 টাকা সুদ পাবে। তাহলে সুদে আসলে কত হবে? ওকে, খেয়াল করো, সুদে আসলে কত হবে? সুদের হার 10%, 1 বছরে 10%, 5 বছরে 50%, মানে অর্ধেক টাকায় সুদ পাবে। 7200 যদি রাখে, তার উপর 3600 টাকা সুদ, তাহলে সুদে আসলে কত হবে? অ্যামাউন্ট কত দাঁড়াবে? 10800। ঠিক করছি না ভাই? চলো। তাহলে সে সুদে আসলে কত টাকা পাবে বলে দেখি? 10800 টাকা। রাইট? আসো 13। সুদ 6 মাস অন্তর দেওয়া হলে 1200 টাকার 10% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর। আচ্ছা, 10% দেওয়ার মানে কি? 10% মানে 1 বছরে 10%। তাহলে 6 মাস অন্তর মানে 6 মাস পর পর সুদ আসলের সঙ্গে যুক্ত হবে। তাহলে 1 বছরে যদি 10% হয়, তাহলে 6 মাসে কত পার্সেন্ট সুদ দিবে? আগে চক্রবৃদ্ধিটা বার করি। 5%। 5% মানে কত? 1/20। তার মানে 20 ভাগ যদি আসল হয়, সুদ আসল কত হবে? 21 ভাগ। ওকে, 20 ভাগ যদি আসল হয়, তাহলে 1 ভাগ সুদ 6 মাসে। হ্যাঁ, তাহলে সুদ আসল 21 ভাগ। তাহলে 6 মাসে সুদ আসল যদি 21 ভাগ হয়, এখানে 1 বছর বলছে না, তাহলে এটা 2 বার গুণ করতে হবে বা স্কোয়ার করে দাও। হ্যাঁ, 20 স্কোয়ার 400, 441, মানে 400 টাকা যদি ব্যাংকে রাখো, 1 বছর পর 441 হবে চক্রবৃদ্ধি সুদে। তার মানে সুদ কত ভাগ? 41 ভাগ। ঠিক না? তাহলে আসল যদি 400 ভাগ হয়, তাহলে 400 এর ভ্যালু কত? 1200। চক্রবৃদ্ধি সুদ 21 ভাগ, 21 এর ভ্যালু কত হবে? 130। বুঝা গেল? 5% কেন হলে? 1 বছরে যদি 10% সুদ দেয়, 6 মাসে অর্ধেক 5%। ঠিক না? অর্ধেক দিবে। 5% মানে 1/20। স্কোয়ার কেন করলাম? 6 মাস, এটা তো 6 মাসের সুদ। 1 বছর বলছে না, 6 মাস, 6 মাস 1 বছর, 2 বার গুণ করতে হবে। 6 মাস আরো 6 মাস, 2 বার না? ওকে, চলো। আর সরল সুদ কত হবে? সরল সুদ তো সিম্পল, 1200 টাকার সরল সুদ, 1 বছরের সরল সুদ 10% মানে 1/10। 1/10 মানে একটা শূন্য ক্যান্সেল, 120 টাকা। সরল সুদ 120, চক্রবৃদ্ধি 130, তাহলে দুইটার ডিফারেন্স বস 3 টাকা। বলো হ্যাঁ কিনা? তাহলে ডিফারেন্স কত হচ্ছে ভাই? 3। একটি খামারে মুরগি এবং ছাগল মিলিয়ে 70টি প্রাণী আছে, তাদের মোট পায়ের সংখ্যা 180।
মোট পায়ের সংখ্যা, এখানে এগুলো অপশন টেস্টও করতে পারো খুব ইজিলি। আর এদিকে মনে করো মুরগি লিখলাম সংক্ষেপে, আর এদিকে ছাগল, এলিগেশন দিয়ে করে দিই। হ্যাঁ আসো, মুরগির নিচে কি লিখবো, 70টা প্রাণীর মধ্যে কিছু মুরগি কিছু ছাগল, নো ডাউট। কিন্তু আমরা এলিগেশন দিলে ভাবতে হবে যদি সবগুলোই মুরগি হয়, যদি হয় তাহলে পায়ের সংখ্যা কত। তুমি বলবে একটা মুরগি 2টা পা, তাহলে 70টাই যদি মুরগি হয় তাহলে 70টা মুরগির কয়টা পা হবে, 140। আবার 70টাই যদি ছাগল হয় তাহলে পায়ের সংখ্যা কত হবে, আমরা জানি একটা ছাগলের 4টা পা, তাহলে 70টা ছাগলের কতগুলা পা হবে, 4 70 280। এবার এলিগেশন দিলে এই দুইটার ডিফারেন্স এখানে আসবে 100, আর এই দুইটার ডিফারেন্স কত 40, এটা এখানে আসবে। 0 0 ক্যান্সেল। তাহলে এটা কি পাবো বলো দেখি, এই পায়ের সংখ্যার মধ্যে এলিগেশন দাও বা যার মধ্যে এলিগেশন দাও, তুমি পাবে কি বলো দেখি, এটা সংখ্যাটা পাবে। মানে মুরগি 5 ভাগ, ছাগল 2 ভাগ, টোটাল কত ভাগ, 7 ভাগ। 7 এর ভ্যালু যদি 70 হয় কত গুণ বস, 10 গুণ। তাহলে ছাগলের সংখ্যা হচ্ছে 2 ভাগ, তাহলে 2 এর ভ্যালু কত হবে, এটা 20। এটা ইজিলি তোমরা অপশন টেস্টেও করতে পারো, রাইট। তাহলে ছাগলের সংখ্যা কত হবে, 20 হবে, তাই না। চলো, 5 সেমি ব্যাসার্ধের নিরেট গোলক গলিয়ে 1 সেমি ব্যাসার্ধের কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে। এরকম একটা বড় গোলককে গলিয়ে ছোট গোলক কয়টা তৈরি করা যাবে, তাহলে বড়টার আয়তনকে ছোটটার আয়তন দিয়ে ভাগ করব। গোলকের আয়তনের সূত্র হয় 4/3 পাই, পাই মানে তোমরা জানো 22/7 আনুমানিক মান, আর কিউব আর মানে গোলকের ব্যাসার্ধ। তাহলে বড়টার আয়তন কত, 4/3 পাই আর কিউব, আর মানে ব্যাস বড়টার ব্যাসার্ধ 5, তাহলে 5 এর কিউব বাই ছোটটার আয়তন, ছোটটার আয়তন কত 4/3 পাই ইন্টু আর কিউব, আর মানে ছোটটার ব্যাসার্ধ 1, 1 এর কিউব। তাহলে এটা যদি ক্যান্সেল, উপরে 5 এর কিউব কত হয় 125, আর এখানে 1 এর কিউব ভাঙলে 1, 1 না লিখলে হয়, তার মানে কয়টা গোলক তৈরি করা যাবে, 125টি। হ্যাঁ, এই টাইপের অঙ্কটা লাস্ট ডব্লিউবিপি কনস্টেবলের প্রিলিমসে আসছিল। হ্যাঁ, খুব সিম্পল এবং খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বড় গোলককে গুলি কয়টি গোলক তৈরি করা যাবে, বড়টার আয়তনকে ছোটটার আয়তনকে। একটা জিনিস কি এরকম 4/3 ক্যান্সেল, এটা না লিখলে হবে ডাইরেক্ট বড়টার বড় ব্যাসার্ধের কিউব বাই ছোট ব্যাসার্ধের কিউব। ওকে, তার মানে অ্যান্সার কত হয়ে যাবে বলে দেখি, এটার অ্যান্সার হয়ে যাবে, ও সরি 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 সরি, বিশাল বড় মিস্টেক হলে বস, সরি, এটার বিশাল বড় মিস্টেক, এটার ব্যাসার্ধ 5, হ্যাঁ, আর এটা বেশ আছে 1, আমি খেয়ালই করিনি, বেশ 1 হলে ব্যাসার্ধ কত হবে, 1/2, সরি। হ্যাঁ, চলো, তাহলে বড়টার আয়তন কত, 4/3 পাই আর কিউব, আর মানে 5 এর কিউব, ঠিক না, আর ছোটটার আয়তন 4/3 পাই। খেয়াল করবে এরকম মিস্টেক করা যাবে না কিন্তু। হ্যাঁ, তাহলে এটা আর বেশ 1, তাহলে ব্যাসার্ধ 1/2। হ্যাঁ, আমি মিস্টেক করে বলছিলাম, সরি, ক্যান্সেল করো। তাহলে 5 এর কিউব কত, 125, আর এখানে এটার ভাঙালে 1/8 হয়, 2 এর কিউব 8, নিচেরও নিচে, এটা উপরে যাবে। হ্যাঁ, তাহলে 1 না লিখলে হয়, 8 দিয়ে 125 গুণ করো, 5 8 40, 7 12 96, আর 1 100, তার মানে কয়টি গোলক তৈরি করা যাবে, 1000টি। ওকে, তার মানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। ওকে, তাহলে ফ্রেন্ডস আজকে এখানেই শেষ করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরেকটা জিনিস, তোমরা যদি আমাদের পেইড বেসে ভর্তি হতে চাও, যেখানে অঙ্ক একদম ধরে ধরে সেট করা হচ্ছে, আর সমস্ত সাবজেক্টে ম্যাথ যে সমস্ত সাবজেক্টে করতে পারো, তার জন্য নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, চলো বাই।